ওয়েলকাম স্টুডেন্ট। মানব সমাজের বিকাশ এবং স্থায়িত্বের জন্য মাটি হলো অন্যতম প্রধান সম্পদ। মাটি মানুষের কাছে অপুনর্ভব সম্পদ, কারণ মানুষ মাটি নিজে তৈরি করতে পারে না, তেমনি দ্রুত অপব্যবহার বা ত্রুটিপূর্ণ ব্যবহারের মাধ্যমে নষ্ট করতে পারে। এই কারণে মানুষের জীবনকালে মাটি অপুনর্ভব সম্পদ হিসেবে বিবেচিত হয়। কিন্তু মানুষের ব্যবহার বা ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থার কারণে মৃত্তিকা দূষণ বা মাটির অবনমন সংঘটিত হচ্ছে। Soil become polluted to the misdeed of man or at times of the mischief of nature. মৃত্তিকা দূষণের মধ্যে অন্যতম হল মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি হওয়া, অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা, বায়োসাইড যেমন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড এবং হার্বিসাইডের ব্যবহার, শহর এবং শিল্পজাত বর্জ্য ব্যবহার, জলমগ্নতা, দাবানল, বৈশ্বিক প্রক্রিয়ায় সংযুক্ত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাটির গুণাগুণ পরিবর্তিত হওয়া, লিচিং এবং খরা সম্পর্কিত সমস্যা মাটির দূষণ ঘটায়। মাটিতে বিভিন্ন আণুবীক্ষণিক জীব, আগাছা বা অবাঞ্ছিত উদ্ভিদের উপস্থিতির কারণে মৃত্তিকা দূষণ সংঘটিত হয়। বিভিন্ন শিল্পের দূষক বায়ুবাহিত হওয়ার ফলে মাটিতে জমা হয়। এছাড়াও বিভিন্ন খনন কার্যের ফলে মাটি, জল বায়ুবাহিত হয়ে কৃষিক্ষেত্রে জমা হওয়ার ফলে মাটি দূষিত হয়। ঝাড়খণ্ডের অভ্র এবং ম্যাঙ্গানিজ খনির পার্শ্ববর্তী অঞ্চলে কৃষিক্ষেত্রে এরূপ দূষণ লক্ষ্য করা যায়। আবার তামার আকরিক গলনের ফলে পার্শ্ববর্তী অঞ্চলের মাটি সবুজ উদ্ভিদ জন্মানোর পক্ষেও সম্ভবপর হয় না। ভূমি এবং মাটি প্রায় সমর্থক শব্দ হিসেবে বিবেচিত হয়। শিলামণ্ডলের উপরিপৃষ্ঠে ত্রিমাত্রিক প্রাকৃতিক উপাদান যা জীবমণ্ডলের বিকাশের অন্যতম সহায়ক, তাকে মাটি বলে। আর ভূপৃষ্ঠের জলভাগ বাদে স্থলভাগের উপরিপৃষ্ঠের কোনো স্থানকে ভূমি বলা হয়। ভূমির উপরিপৃষ্ঠে অবস্থিত মাটিকে বায়োলজিক্যাল রিজার্ভার বা বায়োলজিক্যাল ফ্যাক্টরি বলা হয়, কারণ মাটির মধ্যে শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে জীবের বিকাশ লাভ সম্ভবপর হয়। ভূমি দূষণ বলতে বলা হয় লস অফ ইউটিলিটি অফ ল্যান্ড ফর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। সাধারণভাবে ভূমির কার্যকারিতা নষ্ট হওয়াকে ভূমি দূষণ বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির কার্যকারিতা নষ্ট হয়, যেমন জলবায়ু পরিবর্তন, মরুকরণ, ডেজার্ট ল্যান্ড স্প্রেডিং, কনভার্সন অফ ওয়ার্ম ল্যান্ড ইন্টু কোল্ড ল্যান্ড, আইস কভার সারফেস, অগ্নুৎপাত ইত্যাদি কারণে ভূমির উৎপাদনশীলতা বিঘ্নিত হওয়া। অন্যদিকে মানবীয় এবং বিভিন্ন কার্যের মাধ্যমে দূষণ এবং অবনমনের মাধ্যমে ভূমি দূষণ বিশ্বজুড়ে সংঘটিত হচ্ছে। ভূমি দূষণের কারণগুলির মধ্যে অন্যতম হল খনিজ উত্তোলন, বৃক্ষচ্ছেদন, অতিরিক্ত পশুচারণ, জলবায়ু পরিবর্তনের সাথে মরুকরণ, ভূমির ব্যবহার পরিবর্তন, মাত্রাতিরিক্ত ক্যানেলের মাধ্যমে জলসেচ, বিভিন্ন প্রকার নির্মাণ কার্য, বিভিন্ন শিল্পাঞ্চল থেকে দূষিত জল মাটিতে জমা হওয়া এবং কৃষি জমির প্রকৃতি পরিবর্তন, কৃষি জমিতে দূষিত জলসেচ এবং মৃত্তিকা দূষণ। Soil pollution is a major form of land degradation pollution. ভূমির উপরিপৃষ্ঠে অবস্থিত ত্রিমাত্রিক মৃত্তিকা স্তর জীবমণ্ডলের প্রধান অংশ, যেখানে বিভিন্ন প্রকার পুষ্টিমৌল সঞ্চিত থাকায় মাটিতে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য এবং উদ্ভিদের বিকাশের উপযুক্ত অবস্থা থাকে। মাটি স্বাভাবিকভাবে আণুবীক্ষণিক জীবের বাসস্থান। Soil is very important environmental component to human, কারণ প্রাকৃতিকভাবে সৃষ্ট মাটি উদ্ভিদের বিকাশের মাধ্যমে শস্য এবং উদ্ভিদের উৎপাদন করে, ফুড, টিম্বার প্রোডাকশন। আবার মৃত্তিকা হলো অপুনর্ভব সম্পদ, যা একবার দূষিত বা অনুৎপাদক হয়ে পড়লে তা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষের ত্রুটিপূর্ণ চিন্তাধারায় মাটি অফুরন্ত সম্পদ হিসেবে বিবেচিত হয়, কিন্তু মাটি অফুরন্ত নয়, সীমিত এবং অপুনর্ভব সম্পদ। অতিরিক্ত বা ত্রুটিপূর্ণ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। আবার মাটি যেমন সভ্যতার বিকাশে সাহায্য করেছে, তেমনি মানুষের খাদ্যের যোগান দিয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য মাটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সয়েললেস সোসাইটি ইজ ইম্পসিবল। এই জন্যই বলা হয় সয়েল ইজ দ্য বেস অফ এভলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন। মৃত্তিকা ক্ষয় মাটির উৎপাদনশীলতা হ্রাসের অন্যতম কারণ। আবার মাটির প্রকৃতির উপর গৃহ, রাস্তা, ব্রিজ
ইত্যাদির ভিত নির্ভর করে। প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটির সৃষ্টি যেমন ধীর প্রক্রিয়া, মাটির 1 ইঞ্চি স্তর সৃষ্টি হতে কয়েক হাজার বছর সময় লাগে, অন্যদিকে মৃত্তিকা ক্ষয় এবং দূষণের মাধ্যমে মাটির গুণগত মান হ্রাস পাওয়া, উৎপাদনশীলতা হানি ঘটার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত। মাটিতে অবস্থিত পুষ্টিমৌল, নিউট্রিয়েন্ট এবং জৈব অজৈব উপাদানের সাথে হিউমাস, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি মাটির বৈশিষ্ট্য নির্ধারণ করে। মাটির বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য গ্রথন, গঠন, মাটির পরিলেখ, স্তরায়ন্তল ইত্যাদি ভিন্ন প্রকৃতির হয়, যা মাটির প্রকৃতিকে ভিন্ন প্রকৃতির করে থাকে। আজকের এই ভিডিওটাতে আলোচনা থাকছে মৃত্তিকা দূষণ এবং ভূমি দূষণের প্রকৃতি এবং উৎস, রাসায়নিক সার, কীটনাশক সারের ব্যবহার, বর্ধমান জেলায় মৃত্তিকা দূষণের চিত্র, পৌরসভার কঠিন বর্জ্য সম্পর্কে আলোচনা, নগর এবং শিল্পের বর্জ্য ফেলা, বর্জ্য ব্যবস্থাপনা, মৃত্তিকা দূষণের প্রভাব এবং মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে। মৃত্তিকা দূষণ, soil pollution, decrease in the quality of soil either due to anthropogenic sources or natural sources or by both is called soil pollution or degradation. মাটির উৎপাদনশীলতার হ্রাস বা গুণগত মানের হানি ঘটা যখন বাইরে থেকে বিভিন্ন পদার্থের মিশ্রণের মাধ্যমে সংঘটিত হয় বা প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটির বৈশিষ্ট্য হানি ঘটে, তখন তাকে সয়েল পলিউশন বা মাটির দূষণ বলা হয়। মাটির সৃষ্টির তুলনায় ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পেলে, মাটির পুষ্টিমৌলের পরিমাণ হানি ঘটলে এবং আণুবীক্ষণিক জীবের অস্তিত্ব সংকট হলে বা মাটিতে আর্দ্রতার অতিরিক্ত পরিমাণ বা ঘাটতি হওয়ার সাথে হিউমাসের উপস্থিতি, তাপমাত্রার হ্রাস বৃদ্ধি এবং বিভিন্ন ধাতু, ভারী ধাতু, আয়ন ইত্যাদির উপস্থিতি মৃত্তিকা দূষণ সৃষ্টি করে থাকে। মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রক, ফ্যাক্টরস অফ সয়েল পলিউশন। মৃত্তিকা দূষণের সাথে মৃত্তিকা ক্ষয় ত্বরান্বিত হওয়ার কারণে ভূমির ব্যবহার পরিবর্তন হয়, বৃক্ষচ্ছেদন সংঘটিত হয়। মাটিতে কৃষি উৎপাদনের জন্য মাত্রাতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশক, আগাছানাশক, পতঙ্গনাশক, পেস্টিসাইড, হার্বিসাইড এবং ইনসেকটিসাইড ইত্যাদির ব্যবহার, শিল্প এবং নগরের দূষিত জল মাটিতে জমা হওয়া, আণুবীক্ষণিক জীবের অনুপস্থিতি, দাবানল, নগর এবং শিল্পজাত বর্জ্য মাটিতে জমা হওয়া, জলমগ্নতা, লিচিং, খরা এবং মাটির কৈশিক প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থের জমা হওয়ার ফলে মৃত্তিকা দূষণ সংঘটিত হয়। মৃত্তিকা দূষণের উৎস, সোর্সেস অফ সয়েল পলিউশন। মৃত্তিকা দূষণের উৎসগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক প্রক্রিয়া, ফিজিক্যাল ফ্যাক্টর, জৈবিক উৎস, বায়োলজিক্যাল সোর্সেস, বায়ুবাহিত উৎস, এয়ারবোর্ন সোর্সেস, রাসায়নিক সার, নগর এবং শিল্পাঞ্চল থেকে দূষণ, আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। মৃত্তিকা দূষণের প্রাকৃতিক উৎস, ন্যাচারাল সোর্সেস অফ সয়েল পলিউশন। বিভিন্ন প্রাকৃতিক উৎসের মাধ্যমে মাটির দূষণ হতে পারে, আবার মানবীয়করণেও এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যেমন মৃত্তিকা ক্ষয় মাটির উর্বরতা হানি করে, এবং মানবীয় কারণ যেমন বৃক্ষচ্ছেদন, ভূমির ব্যবহার পরিবর্তনের মাধ্যমে দূষণের হার ত্বরান্বিত হয়। প্রাকৃতিক প্রক্রিয়ায় মৃত্তিকা ক্ষয় মাটির প্রকৃতি, উদ্ভিদ আবরণ এবং জলবায়ুগত বৈশিষ্ট্যের মাধ্যমে নির্ধারিত হয়। এছাড়াও মানবীয়করণে নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে বৃক্ষচ্ছেদন, ভূমি ব্যবহার, ত্রুটিপূর্ণ কৃষি ব্যবস্থা মাটির উর্বরতা শক্তি হ্রাস করে। উপরিপৃষ্ঠের উর্বর মাটি ধৌত হওয়ার কারণে বা ক্ষয় পাওয়ার কারণে বৃহৎ অঞ্চলে মৃত্তিকা দূষণ সৃষ্টি হয়। জৈবিক কারণে মৃত্তিকা দূষণ, মাটিতে অবাঞ্ছিত উদ্ভিদ বা আণুবীক্ষণিক জীবের উপস্থিতি মাটির গুণগত মান, উর্বরতা শক্তি নষ্ট করে, যার ফলে মাটি দূষিত হয়। মাটির বাস্তুতন্ত্রের ভারসাম্য জৈবিক কারণেও বিঘ্নিত হয়। 4 প্রকার জৈবিক প্রক্রিয়ায় মৃত্তিকা দূষণ লক্ষ্য করা যায়: প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম excreted by human being, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম excreted by domestic animal, মাটির বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু এবং বিভিন্ন প্রোটোজোয়া ব্যাকটেরিয়া। বিভিন্ন উৎস থেকে মাটিতে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপস্থিতির সাথে মাটির বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়া, উৎপাদিত শস্য এবং জীবভরের গুণগত মান হ্রাস পাওয়ার কারণে মানুষের জীবনে প্রভাব পড়ে। বায়ুবাহিত মৃত্তিকা দূষণ, মাটির বিভিন্ন দূষক বাতাসের মাধ্যমে পরিবাহিত হয়ে মাটিতে মেশে জলাশয়ে সঞ্চিত হয়, যার মাধ্যমে মাটির অতিরিক্ত দূষিত পদার্থ জমা হওয়ার কারণে মৃত্তিকা দূষণ সংঘটিত হয়। হিউম্যান ভলক্যানো বলতে
বিভিন্ন শিল্পাঞ্চলের চিমনি থেকে বিভিন্ন প্রকার দূষক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই দূষকগুলি বায়ুর মাধ্যমে বহুদূর বাহিত হয় এবং মাটিতে দীর্ঘদিন ধরে দূষক জমা হওয়ার ফলে মৃত্তিকা দূষণ সৃষ্টি হয়। বিভিন্ন শিল্পাঞ্চল থেকে নির্গত সালফার, নাইট্রেট জাতীয় দূষকগুলি বায়ুমণ্ডলে অম্লবৃষ্টির কারণ। সালফার থেকে সালফুরিক অ্যাসিড এবং নাইট্রেট থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, বৃষ্টির জলের সাথে মিশে মাটিকে দূষিত করে। অম্ল বৃষ্টির কারণে মাটি, উদ্ভিদ, জলাশয়ের জীব ইত্যাদির ক্ষতিগ্রস্ত হয়। ইউনাইটেড কিংডম এবং জার্মানির শিল্পাঞ্চল থেকে নির্গত দূষক সালফার স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে অম্লবৃষ্টির কারণ। মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, বনভূমি ধ্বংস হয়। কানাডায় সমুদ্র উপকূলের জীবকুল বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে হ্রদ অঞ্চল থেকে নির্গত সালফার ডাই অক্সাইডের নির্গমনের কারণে। বিভিন্ন শিল্প থেকে নির্গত ধূলিকণা, যেমন সিমেন্ট শিল্প, চুনাপাথর, কয়লা খনি, কয়লা পরিবহন ইত্যাদির মাধ্যমে বাতাসে ধূলিকণা বাহিত হয়ে মৃত্তিকা দূষণ সৃষ্টি করে। বিভিন্ন কারখানা থেকে অভ্র বাহিত এবং জমা হওয়ার ফলে কৃষিকাজে সমস্যা সৃষ্টি হয়। ঝাড়খণ্ডের কোডারমার অভ্রখনি থেকে পার্শ্ববর্তী অঞ্চলে অভ্রকণা বাহিত হয়ে জমা হচ্ছে, কৃষিজমির মাটির উর্বরতা হ্রাস করছে। একই রকম ভাবে ম্যাগনেসাইট গুঁড়ো, পটাশিয়াম, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম মাটিতে জমা হয়ে মাটির উর্বরতা হ্রাস করছে। খনি এবং শিল্পাঞ্চল থেকে বায়ুবাহিত দূষক মাটির গুণমান হ্রাস করে। রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার। বর্তমানে কৃষি উৎপাদন ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ অন্যতম। সময়ের সাথে জৈব সারের প্রয়োগ বন্ধ হয়ে রাসায়নিক সারের নির্ভরতা বৃদ্ধি পাওয়ার ফলে মাটির বাস্তুতন্ত্র, উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শস্য উৎপাদন বৃদ্ধি করতে যেখানে প্রতিনিয়ত রাসায়নিক সারের পরিমাণ বৃদ্ধি করতে হচ্ছে, সেখানে কীটনাশকের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে মাটিতে কীটনাশকের প্রয়োগে মাটির জীবকুল, ব্যাঙ, সাপ, উপকারী পতঙ্গ মারা যাচ্ছে। কেবলমাত্র রাসায়নিক প্রতিরোধী রোগ সৃষ্টিকারী জীব মাটিতে বর্তমান আছে। আগাছা মারতে হার্বিসাইড, পতঙ্গ মারতে ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে। মাটির জৈব বৈশিষ্ট্যকে নষ্ট করা হয়েছে। মাটিতে জৈব রাসায়নিক সারের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। সময়ের সাথে কৃষি জমির চাপ বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত উৎপাদন করতে বেশি পরিমাণ রাসায়নিক সারের প্রয়োগ মৃত্তিকা দূষণ সৃষ্টি করছে। বায়োসাইড যেমন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, হার্বিসাইডের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। মাত্র 15 বছরে বায়োসাইডের ব্যবহার 4 গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে 1965-66 সালে বায়োসাইডের ব্যবহারের পরিমাণ ছিল 25,030 বিলিয়ন টন, যা 1980 সালে 1 লক্ষ বিলিয়ন টনে পৌঁছেছে। তাহলে কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ কীটনাশকের প্রয়োগ মৃত্তিকা দূষণ, জল দূষণের অন্যতম কারণ। আবার শস্য, সবজির ওপর প্রয়োগকৃত বায়োসাইড শস্য এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে কালক্রমে মানুষের শরীরে পৌঁছায়। খাদ্যের মাধ্যমে বায়োসাইড মানুষের শরীরে জমা হয়ে বহু রোগের সৃষ্টি করে। তাই বায়োসাইডকে ক্রিপিং ডেথ বলা হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি জমিতে রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার শুরু হয়। কিন্তু অর্ধ শতাব্দী পরে রাসায়নিক সারের প্রয়োগের মাত্রা প্রয়োজনের তুলনায় দ্বিগুণ এবং কীটনাশকের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কৃষি উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কীটনাশক, হার্বিসাইড, আগাছানাশক, পতঙ্গনাশক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে উৎপাদিত শস্যের গুণগত মান হ্রাস পাচ্ছে। অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আণুবীক্ষণিক জীবের ধ্বংসের মাধ্যমে পুষ্টিমৌলের চক্র, প্রাপ্যতা, উর্বরতা দ্রুত নষ্ট হচ্ছে। বর্তমানে ব্যবহৃত ক্লোরিনেটেড হাইড্রোকার্বনগুলির মাধ্যমে, যেমন ডিডিটি, বিএইচসি, এলড্রন, অ্যালড্রিন, ডিহেলড্রেন, লিন্ড্রিন এবং অর্গানোফসফরাস কম্পাউন্ডের মাধ্যমে মাটির দূষণ সৃষ্টি হচ্ছে। অত্যাধিক মাত্রায় এই সমস্ত রাসায়নিক ব্যবহার করলে মাটির মধ্যে এই সমস্ত রাসায়নিকের অবশেষ থেকে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন শস্যের মধ্যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে এসে জমা হয়। বায়োসাইডের ব্যবহার ভারতে শুরু হয় সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে 1966-67 সালে। উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে উৎপাদন বেশি হওয়ার ফলে মাটির উর্বরতা উপযুক্ত পরিমাণে পুষ্টিমৌলের সরবরাহ করতে পারে না। ফলে মাটিতে ফলন বা উৎপাদনশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টিমৌল সরবরাহ করতে হয়। আবার রাসায়নিক সারের মাধ্যমে কেবলমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য পুষ্টিমৌল প্রয়োগ করা সম্ভব হয় এবং পুষ্টিমৌলের পরিমাণ অধিক থাকে। এছাড়া হাইব্রিড বীজ বা উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে
রোগ পোকার আক্রমণ অধিক হওয়ার কারণে বায়োসাইডের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 1950-51 সালে প্রতি হেক্টর জমিতে রাসায়নিক সারের পরিমাণ 50 কেজি, যা 1992-93 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 67 কেজিতে, এবং 2003 এবং 4 সালে হেক্টর প্রতি রাসায়নিক সারের পরিমাণের প্রয়োগ দাঁড়ায় 89.8 কেজি। আবার ভারতের বিভিন্ন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণও ভিন্ন। প্রতি হেক্টর জমিতে পাঞ্জাবে রাসায়নিক সারের পরিমাণ 189.1 কেজি, হরিয়ানায় 167.1 কেজি, অন্ধ্রপ্রদেশে 136.8 কেজি, মণিপুরে 130.5 কেজি, উত্তরপ্রদেশে 126.7 কেজি, পশ্চিমবঙ্গে 122.4 কেজি প্রতি হেক্টরে রাসায়নিক সার প্রয়োগ করা হয়। তবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম প্রভৃতি রাজ্যে রাসায়নিক সারের পরিমাণ হেক্টর প্রতি 4 কেজি। বর্তমানে সিকিম জৈব কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে রাসায়নিক সারের ব্যবহার একেবারেই হয় না। এইরকমভাবে উত্তর পূর্বের রাজ্যগুলিতে জৈব পদ্ধতিতে কৃষিকাজ সম্ভবপর হতে পারে, যার ফলে পরিবেশ দূষণ বা মৃত্তিকা দূষণও রোধ করা সম্ভবপর হবে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা কৃষি প্রধান জেলা। পশ্চিমবঙ্গের ধানের গোলা হিসেবে পরিচিত এই জেলায় ধানের সাথে আলু চাষও প্রধান। সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে কৃষি ব্যবস্থা প্রচলিত হয়। বর্তমানে রাসায়নিক সারের পরিমাণের প্রয়োগও বৃদ্ধি পাচ্ছে। 1995-96 সাল থেকে 2004-05 সাল পর্যন্ত, অর্থাৎ 10 বছরে রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণ বৃদ্ধি হয়েছে 44.65%। 2010-11 সালে রাসায়নিক সারের ভর্তুকির পরিবর্তনের কারণে রাসায়নিক সারের ব্যবহার সামান্য হ্রাস পেয়েছিল, তবে পরবর্তী বছরগুলিতে রাসায়নিক সারের ব্যবহার পুনরায় বৃদ্ধি পেয়েছে। 1995 থেকে 2012 সালের মধ্যে ফসফেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে 2.31 গুণ। আবার পটাশিয়াম সারের বৃদ্ধি হয়েছে 71.97%। 1995 থেকে 2010 সাল পর্যন্ত রাসায়নিক সারের মোট ব্যবহার দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্ধমান জেলায় কৃষি জমিতে রাসায়নিক সারের চাহিদা পুনরায় বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্তিকা দূষণের সাথেও মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে। বর্তমানের কৃষকদের জৈব সারের ব্যবহারের পদ্ধতি বদলে রাসায়নিক সার নির্ভর কৃষি ব্যবস্থা মাটির উর্বরতা, মাটির ভারসাম্য এবং সর্বোপরি উৎপাদন ব্যবস্থাকে নষ্ট করেছে। হারে বৃদ্ধিতে বর্ধমান জেলায় ধান চাষে নাইট্রোজেনের পরিমাণ দেখানো হয়েছে। নাইট্রোজেন ব্যবহারের প্রয়োগের নির্ধারিত মাত্রা প্রতি হেক্টরে 80 কেজি, যদি মাটির উর্বরতা সর্বনিম্ন থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্ধমান জেলায় চাষিরা 80 কেজি প্রতি হেক্টরের থেকেও অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে, যেখানে 160 কেজি প্রতি হেক্টরে নাইট্রোজেন সার ব্যবহার করে 3 জন কৃষক, এবং প্রায় অর্ধেকের বেশি কৃষক মাটিতে প্রয়োজনের পরিমাণের তুলনায় অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে। বোরো চাষের ক্ষেত্রে নাইট্রোজেনের ব্যবহারের পরিমাণ 100 কেজি প্রতি হেক্টর সর্বনিম্ন উর্বরতার জন্য, কিন্তু এখানে চাষিরা ব্যবহার করে 200 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে। অর্থাৎ এই অত্যাধিক পরিমাণ রাসায়নিক সার বা দ্বিগুণের বেশি রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটিতে দূষণ সৃষ্টি হয়। মাটিতে রাসায়নিক সারের পরিমাণ তার প্রয়োজনীয়তা নির্ভর করে মাটির উর্বরতার উপর, কিন্তু এখানে কোনো রকমভাবে মাটির উর্বরতা পরিমাপ না করেই রাসায়নিক সার প্রয়োগ করা হয়। এই পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির উর্বরতার সঙ্গে জলদূষণ সংঘটিত হচ্ছে। ভারতে সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে বায়োসাইডের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ভারতে প্রতি বছর 1 লক্ষ টন বায়োসাইড ব্যবহৃত হয়। WHO এর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর 50,000 মানুষ অসুস্থ হয় বায়োসাইডের প্রয়োগের কারণে। বর্তমানে আমরা দেখেছি খাদ্যবস্তুতে ভেজাল, রং করা সবজি, দুধ, মাছ সমস্তই প্রিজারভেটিভ দিয়ে দীর্ঘদিন ধরে রাখা হচ্ছে। সময়ের সাথে রাসায়নিক সারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। 1955 সালে বায়োসাইডের ব্যবহারের পরিমাণ ছিল 2350 টন, যা 1983 সালে ব্যবহার হয়েছে 1.49 লক্ষ টন। অর্থাৎ মাত্র 32 বছরে বায়োসাইডের ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 32 গুণ। বর্তমানে রাসায়নিক নির্ভর শস্য ব্যবস্থায় বায়োসাইড ব্যবহার করা হয় রোগ পোকামাকড়, আগাছা ইত্যাদি মারার জন্য, কিন্তু এর ফলে মাটির বাস্তুতন্ত্র দূষিত হয়। পেস্টিসাইড ব্যবহার করে রোগ সৃষ্টিকারী পোকামাকড়, ইনসেক্টিসাইড ইত্যাদি দূর করার পরেও রাসায়নিকের অবশিষ্টাংশ মাটিতে জমা হয় এবং দূষণ ঘটায়।
অর্গানিক ফসফেট কম্পাউন্ড, যাকে ম্যালাথিয়ন বলা হয়, ব্যবহার করা হয় পতঙ্গের স্নায়ুতন্ত্রের ক্ষতি করার জন্য। দীর্ঘদিন ধরে এই রাসায়নিক মাটিতে জমা হলে কালক্রমে উদ্ভিদের দেহে পৌঁছায়। পরে তা মানুষের শরীরে বিভিন্ন রকম শারীরিক সমস্যা সৃষ্টি করে। ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, ডিডিটি, ডেলড্রিন, অ্যালড্রিন ইত্যাদি পতঙ্গনাশক ইনসেক্টিসাইড ব্যবহার করা হয় পতঙ্গ এবং আণুবীক্ষণিক জীব নষ্ট করার উদ্দেশ্যে। ক্লোরিনেটেড হাইড্রোকার্বন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। এই রাসায়নিক রোগ সৃষ্টিকারী পোকা, আণুবীক্ষণিক জীব, অবাঞ্ছিত আগাছা দূর করতে সাহায্য করে। একবার এই রাসায়নিকের প্রয়োগের পর মাটিতে দীর্ঘদিন ধরে থেকে যায়। তবে মানুষ এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রে দীর্ঘদিন পরে প্রভাব দেখা যায়। এই জন্য ক্লোরিনেটেড হাইড্রোকার্বন প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং মানুষের দীর্ঘদিন ধরে ক্ষতিসাধন করে। ডিডিটি আবিষ্কারের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়েছে রোগ পতঙ্গ, পেস্ট মারার জন্য। ম্যালেরিয়া সৃষ্টিকারী মশা, টাইফয়েড, এনসেফ্যালাইটিস, ডেঙ্গু, কালাজ্বর ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীবাণু ডিডিটি দিয়ে প্রতিরোধ করা যায়। কিন্তু প্রাথমিকভাবে 1970 সাল পর্যন্ত মানুষ এবং প্রাণীর জীবনে ডিডিটির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষ জানত না। 1972 সালে আমেরিকায় ডিডিটি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ধীরে ধীরে তার ব্যবহার প্রতিরোধ করা হয়েছে। ডিডিটি মাটিতে 20 থেকে 25 বছর পর্যন্ত থেকে যায়, যা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে পৌঁছায়। ডিডিটি নষ্ট হয় না বলে সারা পৃথিবীতে প্রতিটি কোণায়, এমনকি আন্টার্কটিকায় পেঙ্গুইনের শরীরেও ডিডিটি সঞ্চয় লক্ষ্য করা গেছে। আর্সেনিক যুক্ত কীটনাশক মাটিতে প্রয়োগের পর তা শস্য বা উদ্ভিদের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছে গ্যাস্ট্রিক হজমের সমস্যা সৃষ্টি করে। সোডিয়াম ফ্লুরো অ্যাসিটেট মাটিতে ব্যবহার করলে তা বাস্তুতন্ত্রে পৌঁছায় এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে সঞ্চিত হয়। খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত রাসায়নিক পোকা ধ্বংসের সাথে খাদ্যের গুণমানও নষ্ট করছে। বর্তমানে কৃষি ব্যবস্থার মাধ্যমে মানব সমাজের অংশ বায়োসাইড, কার্বানল, ডিডিটি, ম্যালথিয়ন, প্যারাথিয়ন, ডাইড্রিন, লিন্ডেন, হেপ্টাচেলর, অ্যালড্রিন প্রভৃতি মারাত্মকভাবে বাস্তুতন্ত্র, মাটি এবং মানব শরীরে দূষণ ঘটায়। নগর এবং শিল্পের বজ্র ফেলা, শিল্পজাত বজ্র এবং পৌরসভার বজ্র জমা হয়ে মাটির উৎপাদনশীলতা হানি ঘটায়। আবার শহরের বজ্র জল মাটিতে পৌঁছানোর মাধ্যমে মাটির দূষণ ঘটে। মাটির ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্য নষ্ট হয়। মাটিতে ভারী পদার্থের সঞ্চিত হয়। বিভিন্ন প্রথম শ্রেণীর শহরে উৎপাদিত বজ্র জল পার্শ্ববর্তী কৃষিক্ষেত্রে দূষণ ঘটায়। ভি.কে. কুমারা কানপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৃত্তিকা দূষণ সৃষ্টির ক্ষেত্রে শিল্পজাত বজ্র জল মাটিতে সঞ্চয়কে দায়ী করেছেন। শিল্পজাত বজ্র মাটিতে জমা হওয়ার ফলে মাটির খারত্ব বৃদ্ধি পাচ্ছে। নাইট্রোজেন দূষণের পরিমাণ প্রতি একরে 40 পাউন্ড থেকে 640 পাউন্ড। ফসফরাস দূষণের পরিমাণ 0.03 থেকে 0.85%। দ্রবীভূত লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাটির পিএইচ মান 7.32 থেকে 10.1। 7.5 পিএইচ মানের অধিক মাটি ক্ষার মাটি হিসেবে বিবেচিত হয়, যার উৎপাদনশীলতা নেই বললেই চলে। মিউনিসিপাল সলিড ওয়েস্ট, এমএসডব্লিউ, বিভিন্ন প্রকৃতির বজ্র পদার্থ, শুকনো ছাই, রেফিউজ, র্যাবিস, ব্যবসায়িক বজ্র, জৈব আবর্জনা, বিভিন্ন প্রকৃতির পাথরের টুকরো, গৃহস্থালির বজ্র, পলিথিন, বিভিন্ন হাসপাতাল, স্কুল, অফিস, বিভিন্ন কুটির শিল্পের বজ্র পদার্থ অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণীর শহর থেকে উৎপাদিত পৌরসভার বজ্রের পরিমাণ অধিক। প্রতিটি বৃহৎ শহরের আয়তন, জনসংখ্যা, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড, শিল্প কলকারখানার কঠিন বজ্র ইত্যাদির উপর পৌরসভার বজ্রের পরিমাণ নির্ভর করে। জীবন ধারণের মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস ইত্যাদির উপর নির্ভর করে গৃহস্থলীর বজ্রের পরিমাণ নির্ভর করে। মাথাপিছু বজ্রের পরিমাণ 200 থেকে 500 গ্রাম প্রতিদিন, যার গড় মান 376 গ্রাম প্রতিদিন প্রতি মানুষ। জীবন ধারণের মানের উন্নতির সাথে মোট পৌরসভার বজ্র এবং মাথাপিছু বজ্রের পরিমাণ বৃদ্ধি পায়। পৌরসভার কঠিন বজ্রের পরিমাণ সর্বাধিক দিল্লিতে। প্রতিদিন দিল্লিতে 6000 টন কঠিন বজ্র উৎপাদিত হয়, যা ভারতের অন্যান্য শহরের তুলনায় অধিক। মাথাপিছু কঠিন বজ্রের পরিমাণ দিল্লিতে 475 গ্রাম প্রতিদিন। সর্বনিম্ন মাথাপিছু কঠিন বজ্রের পরিমাণ 157 গ্রাম প্রতিদিন মেঘালয়ে। মহারাষ্ট্রে কঠিন বজ্রের পরিমাণ 10,650 টন প্রতিদিন। এখানে অন্তত 10টি প্রথম শ্রেণীর শহর রয়েছে। মহারাষ্ট্রে মাথাপিছু কঠিন বজ্রের পরিমাণ 378 গ্রাম প্রতিদিন। পশ্চিমবঙ্গে প্রতিদিন
মিউনিসিপাল সলিড ওয়েস্টের পরিমাণ 5,797 টন এবং মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ 321 গ্রাম প্রতিদিন। এই বিপুল পরিমাণ কঠিন বর্জ্য উপযুক্ত ব্যবস্থাপনায় বা ডাম্পিং সহজ ব্যাপার নয়। আবার যেখানে কঠিন বর্জ্য জমা রাখা হয় তার আয়তন প্রতিনিয়ত বাড়তে থাকে। কঠিন বর্জ্য ডাম্পিং স্থান থেকে দৃশ্য দূষণ, বিভিন্ন রোগ জীবাণু, দুর্গন্ধ ছড়িয়ে সমস্যার সৃষ্টি হয়। এই কঠিন বর্জ্য থেকে বহু মানুষের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। এছাড়া কঠিন বর্জ্যে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ, ইঁদুর, বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বায়ো অর্গানিজম বহন করে, যেমন প্লেগ, কলেরা ইত্যাদি। এছাড়া আমাশা, ডায়রিয়া জাতীয় জলবাহিত রোগ সৃষ্টি হয় কঠিন বর্জ্য ছড়িয়ে পড়ার সাথে। 1 ঘনফুট কঠিন বর্জ্য থেকে 70,000 কীট ছড়িয়ে পড়তে পারে। হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেশন। যেসব বর্জ্য পদার্থ অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক, 1989 সালের আইন অনুযায়ী তাকে হ্যাজার্ডাস সাবস্টেন্স হিসেবে বিবেচনা করা হয়েছে। হ্যাজার্ডাস ওয়েস্টের পরিমাণ 1995-96 সালে ছিল 4.43 মিলিয়ন। এর মধ্যে অর্ধেকের বেশি উৎপাদিত হতো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে হ্যাজার্ডাস ওয়েস্টের পরিমাণ 2.07 মিলিয়ন টন। তামিলনাড়ু, গুজরাটে উৎপাদিত বর্জ্যের পরিমাণ 4 লক্ষ টন, যা মোট উৎপাদনের 10%। অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ুতে হ্যাজার্ডাস ওয়েস্টের পরিমাণ 70% উৎপাদন হয়। পশ্চিমবঙ্গে হ্যাজার্ডাস ওয়েস্টের পরিমাণ 1.29 লক্ষ টন। এরপর আলোচনা করব মৃত্তিকা দূষণের প্রভাব। মানুষের কাছে মৃত্তিকা দূষণের ফল সুদূরপ্রসারী। উদ্ভিদ, প্রাণী এবং বাস্তুতন্ত্র সরাসরিভাবে প্রভাবিত হয়। জীবভর সৃষ্টির পরিমাণ হ্রাস পায়। Since pollution degrades the quality of soil, soil pollution thus result in the substantial decrease in agriculture production. মৃত্তিকা দূষণের কারণে শস্য ভূমিতে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। আবার মৃত্তিকা ক্ষয়ের কারণে রিল এবং গালি ক্ষয়ের কারণে উৎপাদনশীলতা পতিত ভূমিতে পরিণত হয়। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক মাটির খাদ্য শৃঙ্খল থেকে উদ্ভিদ হয়ে পৌঁছায় মানব শরীরে। জীব বিবর্ধক, বায়ো অ্যাকুমুলেশনের কারণে ভারী ধাতু মানুষের শরীরে জমা হয় এবং রোগ সৃষ্টি করে। বায়োসাইডের ব্যবহারের কারণে 50,000 মানুষের জীবনহানিও সংঘটিত হয়। রাসায়নিক সারের প্রয়োগের কারণে আমেরিকায় গম এবং ভুট্টা বোরোয় দূষকের সৃষ্টি হচ্ছে। আবার ভারত, আমেরিকায় দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সারের সাথে কীটনাশকের প্রয়োগে মানুষের শরীরে ডিডিটি জাতীয় দূষক জমা হচ্ছে। কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে শস্য উৎপাদনে অন্যতম। সবুজ বিপ্লবের সুফল গ্রহণ করা হয়েছে, কিন্তু যখন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করা হয় তখন তা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পৌঁছায় মানুষের শরীরে। একটি হিসাবে দেখানো হয়েছে পাঞ্জাবের সবজিতে ডিডিটির পরিমাণ 1.1 mg প্রতি কেজি, কিন্তু তা প্রাণীজাত ফ্যাট বা প্রাণীজাত প্রোটিনে যেমন দুধে ডিডিটির পরিমাণ সবচেয়ে বেশি, 28 mg প্রতি কেজি। উত্তরপ্রদেশের ডাল জাতীয় শস্যে ডিডিটির উপস্থিতি বেশি। আবার অন্ধ্রপ্রদেশের সবজিতে ডিডিটির উপস্থিতিও বেশি। হরিয়ানায় মাখনে ডিডিটির উপস্থিতি সর্বাধিক। সাধারণভাবে খাদ্য শৃঙ্খলের নিয়ম অনুসারে উৎপাদকের দূষকের পরিমাণ কম এবং সর্বোচ্চ খাদকের ক্ষেত্রে এই দূষকের পরিমাণ বেশি হয়। আবার মানব শরীরে ডিডিটির উপস্থিতিও দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের সময়ের সাথে ডিডিটির পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ ডিডিটির ব্যবহারও ধীরে ধীরে হ্রাস করা সম্ভবপর হচ্ছে। মৃত্তিকা দূষণের কারণে মাটির উৎপাদনশীলতা হ্রাস এবং দূষকের উপস্থিতিতে পতিত জমি ওয়েস্টল্যান্ডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় খাদ্যশস্যের উৎপাদনকে প্রভাবিত করছে। সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল সমপরিমাণ হারে শস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভবপর হচ্ছে না, এবং বিশ্বের জনসংখ্যা তথা ভারতের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার কারণে জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করার জন্য শস্য উৎপাদন বৃদ্ধি করা উচিত। এই জন্য মৃত্তিকা দূষণ প্রতিরোধ করা আবশ্যক। মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রক, কন্ট্রোল অফ সয়েল পলিউশন। মানব সমাজের বিকাশ হয়েছিল উর্বর নদী উপত্যকায়। বর্তমান সমাজ ব্যবস্থায় খাদ্য উৎপাদক মাটি। মাটি মানুষ এবং প্রাণীর খাদ্যের উৎপাদন করে, সবুজ জীবভর উৎপাদন করে। খাদ্য নিরাপত্তার স্বার্থে ভবিষ্যৎ খাদ্যের উৎপাদন বজায় রাখতে মাটির দূষণ প্রতিরোধ করা উচিত এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা উচিত। To maintain soil productivity and enhance the quality of soil is necessary to supply food for billions of world population, fodder for animals, and a host of raw materials come from soil.
তাই মৃত্তিকা দূষণ দূর করতে কিছু পদক্ষেপ বা ব্যবস্থা নিতে হয়। মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য কৃষি পদ্ধতির পরিবর্তন, ফসল পদ্ধতি পরিবর্তন করা উচিত। রাসায়নিক সার প্রয়োগের পূর্বে মাটির উর্বরতা মাত্রা অনুসারে নির্ধারিত শস্য অনুযায়ী সার প্রয়োগ করা উচিত। বায়োসাইডের পরিবর্তে জৈবিক উপায়ে শস্য কীট প্রতিরোধ করা বা দমন করা উচিত। মানুষ এবং পরিবেশের ক্ষতি করবে না এমন বায়োসাইড ব্যবহার করা যেতে পারে। ডিডিটির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা উচিত। নগর বা পৌরসভার বর্জ্য এবং শিল্পজাত বর্জ্য সঠিক উপায়ে ব্যবস্থাপনা করতে হবে। পৌরসভার তরল বর্জ্য পরিশোধনের পর কৃষি জলসেচের জন্য ব্যবহার করা। উপযুক্ত ভূমির ব্যবহার এবং শস্য ব্যবস্থাপনা। কৃষকদের উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। দূষিত পদার্থের সঞ্চয় হওয়ার ফলে মাটির গুণমান হানির প্রক্রিয়া এবং বাস্তুতান্ত্রিক প্রভাব সম্পর্কে গবেষণালব্ধ ফলাফল মানুষের কাছে তুলে ধরা। সবুজ সার বা গ্রিন ম্যানুয়ার ব্যবহার করা যেতে পারে, যেখানে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানো সম্ভব। সবুজ সার কোনো বাজার নির্মিত সার নয়। জমিতে সামান্য আর্দ্রতার উপস্থিতিতে গ্রীষ্মকালে ফাঁকা জমিতে বিভিন্ন শৃঙ্গগোত্রীয় উদ্ভিদ যেমন ধনচে, মটর, ছোলা ইত্যাদি বসানো হয়। সামান্য গাছের বৃদ্ধি পাওয়ার পরে তা মাটিতে চাষ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে শৃঙ্গগোত্রীয় উদ্ভিদের মাধ্যমে মাটিতে যেমন নাইট্রোজেন যোগ করা সম্ভব হয়, তেমনি মাটিতে জৈব পদার্থের পরিমাণও বৃদ্ধি করা হয়। আগাছা নির্মূল করা যায়, রোগ পোকামাকড় দূর করা সম্ভব হয়, মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। মাটি বাস্তুতন্ত্রের সঠিকভাবে ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা বা রাসায়নিক সারের পরিমাণ ধীরে ধীরে হ্রাস করা সম্ভব হয়। অর্থাৎ মৃত্তিকা দূষণ মানব সমাজের পক্ষে ক্ষতিকর একটি ব্যবস্থা যা মানুষের কার্যকলাপের মাধ্যমে প্রধানত সংঘটিত হয়। সে কারণে মানব সমাজের স্থায়িত্ব বজায় রাখতে মাটির ভারসাম্য বজায় রাখা এবং মাটির উৎপাদনশীলতা বজায় রাখার জন্য মৃত্তিকা দূষণ রোধ করা উচিত। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে শব্দ দূষণ নিয়ে ফিরে আসছি।